সেদিনের পর থেকে মেহের আর আরবাজ আলাদা বাড়িতে থাকে। আরবাজের বাবার একটা বাড়ি আছে গ্রামের দিকে। সেটা আরবাজের নামে করে দিয়েছিল শাহিন খান। সেই বাড়িটাই থাকে বর্তমানে আরবাজ আর মেহের। মাঝে মধ্যে শাহিন খান এসে দেখা করে যান। সেদিনের পর একটা পুরো সপ্তাহ কেটে গেছে এই বাড়িতে নিজেদের মানিয়ে নিতে। আরবাজ আর মেহের একটু একটু করে গুছিয়ে নিচ্ছে তাদের ছোট্ট সংসার। আরবাজের মাঝে মধ্যে মন খারাপ হয় নিজের মায়ের জন্য। মায়ের একমাত্র সন্তান তো, কিন্তু পর মুহূর্তে একজন মেয়ের প্রতি এরকম আচরণের কথা চিন্তা করে আরবাজের মন ঘৃণায় বিষিয়ে ওঠে। মেহেরের দিন কাটে একা একা। আরবাজ সারাদিন কাজে ব্যস্ত থাকে, রাতে বাড়ি ফেরে। আজ মেহের ভাবছে আরবাজের জন্য স্পেশাল কিছু রান্না করার কথা। যেই ভাবা সেই কাজ। সুন্দর করে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে রান্না করতে বসে গেল চিংড়ির মালাইকারি। মেহের চিংড়ি মাছ কাটছে আর ভাবছে আরবাজ তো ভীষণ খুশি হবে। এমন সময় মনে হলো একজোড়া হাত মেহেরকে জাপটে ধরল। পুরো বাড়িতে মেহের একা, ভয়ে মেহের কেঁপে উঠে চেঁচালো, কে? বলতে বলতে মেহেরের আঙুলের খানিকটা অংশ কেটে গেল। মেহের আহ করে আর্তনাদ করে উঠল। সাথে সাথে পেছন থেকে আরবাজ বলে উঠল, আরে আরে আমি। মেহের হাত ঝাঁকাচ্ছে। আরবাজ মেহেরের কোমর ছেড়ে দিল। মেহের পিছনে ফিরে বাম হাত দিয়ে আরবাজের কাঁধে চড় দিয়ে বলল, এমন কেউ করে নাকি? ইস, দেখি কতটা কেটেছে। বলে আরবাজ মেহেরের হাত ধরতে গেল। মেহেরের হাতটা সরিয়ে নিয়ে বলল, ও ঠিক হয়ে যাবে, কিছু হবে না, চলো পানিতে হাত দিবে। ওরে বাবারে, হাত জ্বলবে আমার। জ্বলুক, বলে আরবাজ জোর করে মেহেরের হাত নিয়ে বেসিনের ওপর নিয়ে গেল। পানি লাগাতে মেহের আহ করে উঠল আর বলতে লাগলো, সব দোষ আপনার। বারে, আমি কি করলাম? আপনি তো হঠাৎ করে এসে চমকে দিলেন, আর এভাবে কেউ ধরে নাকি? তোমার বোঝা উচিত ছিল যে আমার আসার সময় হয়েছে। হ্যাঁ, আমি তো ঘড়ি নিয়ে বসে আছি, দেখছেন না? এখন তর্ক কম করো। মেহের হাতটা সরিয়ে নিয়ে বলল, সরুন, এবার রান্না করতে হবে, যান গিয়ে ফ্রেশ হন। আরবাজ অবাক হয়ে বলল, মানেটা কি? তুমি এই হাত নিয়ে রান্না করবে? হ্যাঁ, কিছু হবে না। আমি এটা একদমই করতে দেব না। চলো ওষুধ দেব। আপনি কি ফ্রেশ হতে যাবেন? এমনিতেই দেরি হয়ে গেছে। এত কথা বলো কেন তুমি, বলো তো? বলতে বলতে আরবাজ মেহেরকে টেনে নিয়ে যাচ্ছে। মেহের বলছে, আরে ওষুধ লাগবে না, পরে লাগিয়ে নেব, রান্না করতে হবে তো। রান্না করতে হবে না, না করলে খাবো কি, সেটা পরের বিষয়। বলতে বলতে আরবাজ মেহেরকে সোফায় বসিয়ে তড়িঘড়ি করে মেডিসিনের বক্স এনে হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো। মেহের চুপচাপ আরবাজের কাণ্ড দেখছে। লোকটার পরনে এখনো ফর্মাল ড্রেস আপ, এখনো সে ফ্রেশ হয়নি। সবে এসে হয়তো কোটটা খুলেছে, যেটা সোফায় পড়ে আছে। মেহেরের আঙুলে ঔষধ দিয়ে আরবাজ ব্যান্ডেজ করে দিল। তারপর সোফায় গায়ে দিয়ে বলল, বাহিরে বড্ড শীত পড়েছে বুঝলে, আপনি থাকুন আপনার শীত নিয়ে, আমি গেলাম রান্না করতে। আরবাজ মেহেরের হাত ধরে নিজের পাশে বসে বলল, তোমাকে না বললাম আজ রাত্রে হবে না, না খেয়ে থাকবেন, আমি রান্না করব। আরবাজের কথা শুনে মেহের শব্দ করে হাসতে লাগলো। আরবাজ ভুরু উঁচিয়ে বলল, কি ম্যাডাম, হাসছেন কেন? মেহের নিজেকে সামলে বলল, আপনি করবেন রান্না? আমার পেট খারাপ করার আসলেও কোনো ইচ্ছে নেই। বলে মেহের উঠে যেতে নিলে আরবাজ বলতে লাগলো, তাহলে আজ আর রান্না না করি, কালকে শুক্রবার, কালকে তোমাকে আমি স্পেশাল আইটেম বানিয়ে খাইয়ে চমক দেব, দেখা যাবে। মেহেরের আর চিংড়ির মালাইকারি হলো না, তাই ডিম ভাজতে আরম্ভ করলো। কিন্তু আরবাজ কি খেতে পারবে? ভাবতে ভাবতে আরবাজ এসে উপস্থিত হলো আর বলতে লাগলো, বাহ, ডিম ভাজার ঘ্রাণটাই আলাদা, তাই না বলো? মেহের হাসলো। আরবাজ মেহেরের পাশে দাঁড়িয়ে বলল, আমাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না, আপনি বরং ওই যে চিংড়ি মাছগুলো তুলে রাখুন। মেহের আর আরবাজ গল্প করতে করতেই খাবার রেডি হয়ে গেল। আরবাজ মেহেরকে বসিয়ে খাইয়ে দিতে দিতে কত কিছু বলছে। আর মেহের ভাবছে এই লোকটাকে একসময় সহ্য হতো না, কেননা সবসময় মেহেরের সাথে ঝগড়া করত। আর এখন এই লোকটাই তার সব হয়ে গেছে। কখন যে এতটা ভালোবাসা হয়ে গেল মেহের বুঝতেও পারেনি। সেদিন পারত মেহের আরবাজের ভালোবাসাকে ঠুনকো করে দিয়ে চলে যেতে, কিন্তু এতে আরবাজের জীবনটাও নষ্ট হতো
আর মেহেরের জীবনেও একটা দাগ লেগে থাকত, কারণ আরবাজ সেদিন নিজেকে উজাড় করে দিচ্ছিল মেহেরের কাছে। আরবাজের চোখে ভালোবাসার নেশা দেখতে পেয়েছিল মেহের। কি করে পারবেন মেহের তাকে ফেরাতে? সারা জীবন যে মেহেরের আফসোস হতো যে সে একজনের ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছিল, আর তার জন্য সে কাঁদছে। মেহেরের ভাবনার মাঝে আরবাজ বলে উঠল, কি এত ভাবছো? কত কিছু বলছি শুনছই না? শুনছি তো, বলে মেহের শেষ লোকমারটা খেয়ে নিল। তারপর বসে রইল আরবাজের খাওয়া শেষ হওয়ার জন্য। বারান্দায় দাঁড়িয়ে আসছে মেহের। জায়গাটা গ্রামের দিকে হয়। মেহেরদের বাড়ির পিছনে অনেক বড় ক্ষেত। সকালে সূর্য ওঠার সময় কি দারুণ লাগে। হালকা হালকা কুয়াশা, পাখির শব্দ, আর এই বারান্দা থেকেই পুরো দৃশ্য দেখা যায়। আপাতত শো শো করে বাতাস বইছে। মেহের শাড়ির আঁচল আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। দৃষ্টি অনেক দূরে একটা ছোট্ট বাড়ির লাইটের দিকে তাকিয়ে ভাবনায় ডুবেছিল মেহের। হঠাৎ উদরে কারোর ঠান্ডা হাতের স্পর্শ পেল সে। এবারে আর ভয় পেল না। ঘাড়ে গরম নিঃশ্বাসের আছরে মেহের কেঁপে উঠল, কিন্তু নিজের অবস্থান থেকে সরল না। আরবাজ মেহেরের ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, কি এত ভাবছ? আপনাকে আরবাজ? আরবাজ হাসল। মেহের আরবাজের হাতের উপর হাত রেখে বলল, আপনি আমাকে এতটা ভালোবাসেন কেন আরবাজ? আরবাজ মেহেরকে নিজের দিকে ঘুরিয়ে নিল। কপালে পড়ে থাকা চুলগুলো সরাতে সরাতে বলল, তুমি কি চাও তোমায় রেখে অন্য কাউকে ভালোবাসি? মেহের গাল ফুলিয়ে আরবাজের কাঁধে চড় দিল। আরবাজ হেসে উঠল। মেহেরের কোমরে হাত দিয়ে মেহেরকে নিজের দিকে টেনে নিল। তারপর ধীর গলায় বলল, কারণ তুমি আমার প্রতিটা নিঃশ্বাসে বাস করো। তুমি না থাকলে আমার পৃথিবী শূন্য। আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমার জীবনের একমাত্র আলো, যেটি ছাড়া আমি অন্ধকারে হারিয়ে যাব। মেহের আরবাজের মুখপানে তাকিয়ে রইল। আরবাজ আর তার মাঝে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। আরবাজের প্রতিটা নিঃশ্বাস মেহেরের মুখের ওপর পড়ছে। মেহের নরম গলায় বলল, তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি তো শুধু তোমার পাশে থাকতে চাই। আমাকে এত গভীরভাবে যে ভালোবাসছো, এর জন্য আমি কি যোগ্য? আরবাজ মেহেরের কপালে গভীর চুম্বন করল। মেহের চোখ জোড়া বন্ধ করে ফেলল। আরবাজ মেহেরের কপালে ঠোঁট লাগিয়ে বলল, তুমি আমাকে এত ভালোবাসো বলে আমি তোমাকে এত ভালোবাসি। কারণ তোমার চোখে আমি আমার সব স্বপ্ন দেখতে পাই। তোমার হাসিতে আমি আমার পৃথিবী খুঁজে পাই। তুমি আমার জীবনের একমাত্র কারণ, আর তোমাকে ছাড়া আমি কিছুই না। মেহের অবাক হয়ে চোখ খুলল। আরবাজ হেসে বলল, এখন কি বলবে? ভালোবাসো না আমায়? মেহেরের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। আর থাকতে না পেরে আরবাজের বুকে আছড়ে পড়ে বলল, হ্যাঁ ভালোবাসি। আরবাজের ইচ্ছে হলো মজা করতে, তাই হেসে বলল, কি বললে শুনতে পাইনি। মেহের আরবাজের পিঠে সিমটি কাটল। আরবাজ আহ করে উঠে বলল, তুমি আমায় মারলে তো? হ্যাঁ তো, কি করবেন আপনি? কি করবেন শুনি? দাঁড়াও দেখাচ্ছি মজা। বলতে বলতে একটা বাতাস এসে আরবাজ আর মেহেরকে ছুঁয়ে দিল। মেহের কাঁপা কাঁপা গলায় বলল, আর এখানে থাকা যাবে না, আমি তো গেলাম কম্বলের নিচে। বলে যেতে নিলে পিছন থেকে আসলে টান খেলো মেহেরের। পিছনে না ঘুরে বলল, আরবাজ আপনি আসবেন কি না? আরবাজ আর কোনো কথা বলল না। তৎক্ষণাৎ মেহের নিজেকে আরবাজের কোলে আবিষ্কার করলো। মেহের কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন আপনি? আরবাজের কানে পৌঁছালো কিনা বোঝা গেল না। সে মেহেরের মুখপানে তাকিয়ে আছে। পর মুহূর্তে মেহের নিজেকে নরম বিছানায় পেল। আরবাজের অবাধ্য হাত মেহেরের উদরে পড়তেই মেহের চোখ খিচে বন্ধ করে নিল। জোরে জোরে শ্বাস ছেড়ে বলল, আপনি কি আমার কথা শুনছেন না? আরবাজ বাঁকা হাসল। মেহেরের মাথার উপর হাত রেখে আধ সহে বলল, তুমি বলো, আমি শুনছি। আমি বলতে চাইছি যে। মেহেরের কথাটা শেষ হওয়ার আগে আরবাজ একটা মারাত্মক কাজ করে বসল। মেহেরের অনুমতি ছাড়াই মেহেরের অধৈর্যরা স্পর্শ করে বসল। ঘটনার আকস্মিকতায় মেহেরের চোখ বড় বড় হয়ে গেল। সে আরবাজকে কিছু বলতেও পারছে না। সে অবস্থায়ও সে নেই। হঠাৎ এমন অনুভূতিতে মেহের যেন গলে যাচ্ছে। কিছু সময় পর আরবাজ মেহেরের কপালে কপাল ঠেকালো। তার জোরে জোরে নেয়া নিঃশ্বাস মেহেরের চোখে মুখে আছড়ে পড়ছে। মেহের কিছু বলার আগে আরবাজ বলে উঠল, আই এম সরি মেহের, আমার উচিত হয়নি তো তোমার পারমিশন ছাড়া এভাবে। আই এম সরি। বলে আরবাজ মেহেরের উপর থেকে উঠতে নিলে মেহের আরবাজের কলার চেপে ধরল। আরবাজ অবাক হয়ে তাকালো মেহেরের দিকে।
মেহের ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ঢোক গিলে বলল, আমায় দূরে সরিয়ে দিচ্ছেন কেন? মানে, আপনি কি জানেন কখনো কখনো কিছু বলার জন্য কোনো শব্দের দরকার হয় না? আরবাজ মেহেরের গভীর নিঃশ্বাস অনুভব করছে। মেহের আরবাজের কপালে নিজের ঠোঁট স্পর্শ করল। আরবাজ হালকা হাসল। নিজেকে কাঙ্ক্ষিত জবাব পেয়ে সে মেহেরকে নিজের বুকের মাঝে আবদ্ধ করে নিল। এতদিনে লুকোনো ভালোবাসার বহিঃপ্রকাশ করতে লাগলো, যার গভীরতর স্পর্শে মেহের নেতিয়ে পড়ল। আরবাজের ইচ্ছে হলো না মেহেরকে ছাড়ার। গলদেশে ঠোঁটের স্পর্শ পেয়ে মেহেরের নিঃশ্বাস আরো ঘন হতে লাগলো। হাত জোড়া ক্রমশ কাঁপতে লাগলো। পর মুহূর্তে তীক্ষ্ণ স্পর্শ পেয়ে মেহেরের চোখ খুলে গেল। আরবাজের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আপনি আমায় কামড়ালেন কেন? আরবাজের মনে হলো মেহেরকে একটা চড় মারতে পারলে ভালো লাগতো। এমন একটা মুহূর্তে কি এই কথাটা না বললে চলছিল না? আরবাজ তবুও পাত্তা না দিয়ে বলল, তুমি আমায় বিরক্ত করছো মেহের। মেহের আর কিছু বলল না, চুপ করে রইল। মন তো চাচ্ছে ভাল্লুকটাকে মেরেই ফেলতে। এতটুকু ভাবতে মেহের আবারও গলদেশে তীক্ষ্ণ স্পর্শ অনুভব করলো। মেহের চোখ খিচে বন্ধ করে বলল, ভাল্লুকের বাচ্চা। আরবাজ কানে হাত দিয়ে চেপে ধরে বলল, জাস্ট শাট আপ। আর একটা কথা বললে আমি চলে যাব। মেহের মুখ ফুলিয়ে বলল, আপনি এমন করছেন কেন? আমার গলায় চিনচিন করছে। তুমি আমায় আবারও বিরক্ত করছো। তুমি ইচ্ছে করে আমায় পারমিশন দিলে, এখন নিজে এমন করছো তো? মেহের দমে গেল। আসলে অতিরিক্ত আবেগে এসে আরবাজকে প্রশ্রয় দেওয়া উচিত হয়নি, যে এখন হারে হারে টের পাচ্ছে সে। আরবাজের আর কি, সে তো নিজের প্রেয়সীকে নিজের করে নিতে মত্ত। যার আলাদা রকম অনুভূতি পেয়ে মেহের আরবাজের পিঠ খামছে ধরল। সকাল সকাল ঘুম ভাঙতেই নিজেকে আরবাজের বুকের মধ্যে আবিষ্কার করলো মেহের। পিট পিট করে চোখ খুলে আরবাজের বুকে থুতনি ঠেকিয়ে ভালো করে তাকিয়ে দেখল আরবাজ গভীর ঘুমে মগ্ন। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ মেহের শুনতে পারছে। নিজের অজান্তে হেসে ফেলল মেহের। নিজের গা থেকে আলাদা হয়ে যাওয়া শাড়ির আঁচলটা নিজের সাথে আঁকড়ে ধরে উঠে দাঁড়ালো। ওয়াশরুম থেকে বের হয়ে চুল ঝাড়তে ঝাড়তে মেহের এসে দাঁড়িয়ে গেল আয়নার সামনে। মেহের চুল ঝাড়তে এতটাই ব্যস্ত ছিল যে আরবাজ কখন তার পিছনে এসে দাঁড়িয়ে গেল সে টেরও পায়নি। মেহের চুল ঝাড়তে ঝাড়তে পিছনে ফিরতেই চুলের পানি ছিটা পড়ল আরবাজের মুখের ওপর। আরবাজ চোখ বন্ধ করে ফেলল। মেহের অবাক হয়ে বলল, আপনি? আরবাজ চোখ খুলে মেহেরের আঁচল টেনে মুখ মুছতে মুছতে বলল, আমি না তোকে। মেহের নিজের আঁচলটা টেনে নিল। আবার চুল ঝাড়তে ব্যস্ত হয়ে বলল, উঠে যেহেতু গেছেন তাহলে ফ্রেশ হয়ে। এতটুকু বলতে আরবাজ মেহেরের হাত টেনে মেহেরকে নিজের সাথে মিশে নিল। কোমরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে মেহের আরবাজের খানিকটা কাছে চলে এলো। আমতা আমতা করে বলল, কি হচ্ছে? আরবাজ মেহেরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহেরের ভেজা চুলের কিছু অবাধ্য চুল তার গাল বেয়ে গলায় স্পর্শ করছে। মেহের আরবাজের চোখের দিকে তাকাতে পারছে না। অদ্ভুত লজ্জা হচ্ছে তার। আরবাজের চোখের ভাষাটাই যেন বদলে গেছে। আরবাজ বিনা বাক্যে একটু একটু করে মেহেরের দিকে এগিয়ে আসছে। মেহের ধীর গলায় বলল, আপনি? ডোন্ট ডিস্টার্ব। মেহের আরবাজের দিকে তাকালো। আরবাজের চোখে চোখ পড়তেই কোথায় যেন হারিয়ে গেল সে। আরবাজের চোখে মায়ে বশ হতে লাগলো। পর মুহূর্তে ঠোঁট ভেজা স্পর্শ অনুভব করতেই মেহেরের চোখ বন্ধ হয়ে গেল। হাতে তাওয়ালটা পড়ে গেল। কাঁপা কাঁপা হাতে আঁকড়ে ধরল আরবাজের নগ্ন পিঠ। আরবাজের হাত মেহেরের কোমর ছড়িয়ে গালে গিয়ে পড়ল। আরবাজের মনে হলো মুহূর্তটা এখানেই থেমে যাক। আর মেহেরের মন চাইছে লজ্জায় আরবাজের বুকের মধ্যে ঢুকে যেতে। রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছিল মেহের। সে কখন থেকে আরবাজ তাকে জ্বালিয়েই যাচ্ছে। সে নাকি এসেছে মেহেরকে সাহায্য করতে। মোটেও সে মেহেরকে সাহায্য করছে না, মেহেরের কাজে আরো সময় লাগাচ্ছে। এই গাল ধরে টানছে তো এই চুল ধরে টানছে, কোমরের সিমটি কাটছে। এ নিয়ে বেজায় রেগে আসছে মেহের। শেষমেশ খুন্তি উঁচিয়ে বলল, আপনি কি চুপ করে দাঁড়াবেন, না আমি এটা লাগিয়ে দেব? মেহেরের এহেন রূপ দেখে আরবাজ সোজা হয়ে দাঁড়িয়ে গেল। তারপর ঢোক গিলে বলল, এমন করছো কেন? তো কেমন করব শুনি? আমাকে একটা কাজও করতে দিচ্ছেন না আপনি, বলুন তো কি শুরু করেছেন? আমি কি করলাম তোমায়? একটু তো পাশে দাঁড়িয়ে আছি। আরবাজকে প্রশ্রয় দেওয়াটাই উচিত হয়নি, এখন মেহেরকে জ্বালিয়ে মারছে। এই ভেবে মেহের বারবার কপাল চাপড়ে চলেছে। আরবাজ চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে আছে মেহেরের পাশে। আর মেহের রান্না করছে। হঠাৎ মেহেরের চোখ পড়ল আরবাজের ওপর।
আরবাজকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মুড অফ কেন? তুমি তো বারণ করলে। আমি দুষ্টুমি করতে বারণ করেছি আরবাজ, কথা বলতে নয়। হয়েছে, আর কিছু বলতে হবে না তোমার। মেহের আর চোখে তাকাচ্ছে আরবাজের দিকে। আরবাজ ভুরু কুঁচকে হাতে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। মেহের দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর কি কিছু খাবেন, নাকি এগুলোতেই হবে? দেখো, তুমি যা ভালো বোঝাও। এমন মুড অফ হয়ে গেলে হবে? তোমার কি? তোমাকে তো আর জ্বালাচ্ছি না গাল ফুলিয়ে। ও আচ্ছা তাই, মজা করে। আরবাজ মেহেরের দিকে রাগি চোখে তাকালো আর মেহের হেসে দিল। তারপর গ্যাসটা বন্ধ করে আরবাজের দিকে তাকালো। আরবাজকে নিজের দিকে ফিরিয়ে গলায় হাত বাঁধতেই আরবাজ গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। মেহের হাসল। আরবাজের গাল বরাবর ঠোঁট ছোঁয়াতেই আরবাজ অবাক চোখে তাকালো মেহেরের দিকে। মেহের লাজুক হাসি দিয়ে হাসল। আরবাজ এগিয়ে এলো মেহেরের দিকে, গালে হাত দিয়ে মেহেরকে কাছে টেনে নিতেই কলিং বেল বেজে উঠল। এর শব্দে আরবাজ মেহেরকে ছেড়ে দিল। মেহের আরবাজের দিকে না তাকিয়ে বলল, কে এলো এখন? আরবাজ মাথা চুলকে বলল, আসার সময় পেল না। মেহের চাপা হেসে কাজে মন দিল। আরেকবার কলিং বেল বাজতেই আরবাজ এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই শেহনাজ পারভিনকে দেখতে পেয়ে আরবাজের হাসিটা মিলিয়ে গেল। পাশে শাহিন খানও রয়েছে, কিন্তু কিছু বলছে না। শেহনাজ পারভিন এতদিন পর ছেলেকে কাছে পেয়ে কাঁদো কাঁদো গলায় প্রশ্ন করে উঠলেন, কেমন আছিস তুই বাবা? আরবাজ তার বাবার দিকে তাকালো। শেহনাজ পারভিন হু হু করে কাঁদছেন। মায়ের এমন কান্না আর সহ্য হচ্ছে না আরবাজের, তাই পিছনে ঘুরে গেল সে। মেহের এগিয়ে আসতে আসতে বলছে, কে এসেছে আরবাজ? বলতে বলতে দরজার সামনে এসে থেমে গেল মেহের। শেহনাজ পারভিনকে দেখে সে চুপ হয়ে গেল। চোখ পড়ল আরবাজের ওপর। আরবাজ অন্যদিকে তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। শেহনাজ পারভিন কাঁদতে কাঁদতে বলছে, মেহের, আমাকে মাফ করে দাও মা, আমি পারছি না আমার ছেলেটাকে ছাড়া থাকতে। এ কদিনে তোমার প্রতি একটা মায়া পড়ে গেছে আমার। পুরো ঘর শূন্য লাগে আমার। যে মেয়েটা আগে সারা ঘর ঘুরে বেড়াতো, সেই ঘরের লক্ষ্মী নেই। আমার পুরো ঘর অন্ধকার হয়ে আছে, পুরো নীরব। মেহের চুপ করে দাঁড়িয়ে আছে। আরবাজ ঘরের ভিতরে চলে যাচ্ছে। এটা দেখে শেহনাজ পারভিন ছুটে গিয়ে ছেলের হাত জড়িয়ে ধরে বলতে লাগলেন, বাবা তুই এমন করিস না বাবা, এভাবে মায়ের থেকে মুখ ফিরিয়ে নিস না। এই যে এতগুলো দিন আমার থেকে তোরা দুজন দূরে থেকে যে শাস্তি দিলি, এটা কি কম কিছু বাবা? আরবাজ গম্ভীর গলায় বলল, এখানে কেন এসেছো মা? তোদের জন্য এসেছি। আমি পারছি না তোদের ছাড়া থাকতে। তোর বাবা আমায় আনতে চাইনি, আমি জোর করে এসেছি। আমায় ফিরিয়ে দিস না বাবা, চল না আমাদের সাথে বাড়ি চল। তারপর মেহেরের কাছে এসে বলতে লাগলো, চলো না মেহের, আমার বাড়িতে চলো। মেহের তাচ্ছিল হেসে বলল, আমার মতো অলক্ষীকে আপনি কেন ঘরে ঢোকাবেন? এ কথা বলো না মা, তুমি তো আমার ঘরের লক্ষ্মী। তুমি চলে যাওয়ার পরেই আমার পুরো ঘরে কেমন একটা নীরবতা, কেমন খা খা করছে। আমি অসুস্থ হয়ে পড়েছি। মেহের চুপচাপ আরবাজের দিকে তাকিয়ে আছে। আরবাজ তার মায়ের কান্না সহ্য করতে না পেরে ঘরে চলে যেতে চাইছে, কিন্তু তবুও পারছে না। শেহনাজ পারভিন আবার বলতে লাগলেন, রাতে আমি ঘুমাতে পারি না, আমার চোখের নিচে কালি পড়ে গেছে। ঘুমালেই সেদিনের কথাগুলো মনে পড়ে। তুমি যে বলেছিলে তোমার জায়গায় আমার মেয়েকে বসাতে। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। নাজমার কথা এসে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আসলে সংসারে তৃতীয় ব্যক্তি থাকলেই ঝামেলা। আমি এটা এতদিন বুঝিনি। প্রথমে যখন নাজমা এটা ওটা বলল আর বলল যে তুমি বাচ্চা দিতে পারবে না, হ্যান ত্যান, তখন আমি রেগে তোমাকে যা নয় তাই বলেছি। কিন্তু ও চলে যাওয়ার পর আস্তে আস্তে তোমার প্রতি আমার মায়া জন্মে। কিন্তু এরপর যখন আবার আসে তখন আমার মনে এমন একটা কথা ঢুকায় যাতে আমি তোমাকে ভুল বুঝি। ও এবার এটা বলে, ব্রেন ওয়াশ করে যে তুমি আমার ছেলেকে কেড়ে নিচ্ছ। মেহেরের চোখ ভরে আসছে, নিজের প্রতি করা অন্যায়গুলো মনে করছে। তবুও নিজেকে সামলে আটকে আসা গলায় বলল, ছেলেকে কি কেউ কখনো কেড়ে নিতে পারে? না মা, কেউ পারে না। আমি ওকে দূরে সরিয়েছি। মা তুমি ঘরে ফিরে চলো। এসব বাচ্চা কাচ্চা সব মন গড়া, আমার এসব চাই না। আমার চাই একটা সুখী পরিবার। তুমি আমার মেয়ে আর আমি তোমার মা, এটাই যথেষ্ট আমার জন্য। আমাকে মাফ করে দাও মা। কথাটা শেষ হতে মেহের শেহনাজ পারভিনের হাত ধরে আরবাজের সামনে দাঁড় করিয়ে বলল, আর কতদিন মুখ ফিরিয়ে থাকবেন? মা নিজের ভুল বুঝতে পেরেছে আরবাজ। দেখুন মা কত কাঁদছে, যতই হোক আমরাও তো সন্তান। মায়ের কান্না কি করে সহ্য করছেন আপনি? শাহিন খান এতক্ষণ চুপ ছিলেন, এবার বলতে লাগলেন,
শেহনাজ কোনোদিন কারোর সাথে অন্যায় করেনি, কিন্তু হঠাৎ মেহেরের প্রতি এমন আচরণে আমি অবাক আর অসন্তুষ্ট ছিলাম। ওর থেকে এটা আশা করিনি। ভেবেছিলাম না বলে বিয়ে করিয়ে এনেছি, তাই হয়তো হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু পরে বুঝলাম নাজমা চেয়েছে আনিয়ার সাথে বিয়ে দিতে পারেনি, তাই এসব ঢুকিয়েছে মাথায়। তোর মা অনেক কষ্ট পাচ্ছে রে আরবাজ। মেহের, শেহনাজ তোর বাবার কাছে গিয়েও মাফ চেয়েছে, আমি চাইয়েছি ওকে দিয়ে। এটাই উচিত। ও নিজের ব্যবহারে অনুতপ্ত। শেহনাজ পারভীন নিজের চোখ মুছে বলতে লাগলেন, আমি কাল নাগিনীটাকে বের করে দিয়েছি, আর কোনোদিন ঢুকতে দিব না বাড়িতে। জানি না তোরা আমার কথা শুনে আমার সাথে থাকবি কিনা, কিন্তু পারলে আমায় ক্ষমা করে দিস। জীবনে আর কয়টা দিনই বা আছে বলতো আমার। এই তো অসুখে পড়েছি, কয়েকদিন পর হয়তো। মেহের বলতে লাগলো, আন্টি প্লিজ এসব বলবেন না, এখনো তো পুরো সংসার সাজানো বাকি আপনার। এত তাড়াতাড়ি চলে যাবেন কেন আপনি? এভাবে বলবেন না। মেহেরের বেশ মায়া হচ্ছে শেহনাজ পারভিনকে দেখে। আজ যদি তার মা এভাবে বলতো কেমন লাগতো। ভাবতেই মেহেরের খারাপ লাগছে, আর আরবাজও তো কষ্ট পাচ্ছে। একে তো একমাত্র ছেলে, তার ওপর প্রথম সন্তান। মেহের খুব করে চাইছে যেন আরবাজ তার মাকে মাফ করে দেয়, কেননা মেহের শেহনাজ পারভিনের চোখে অপরাধ বোধটা দেখতে পারছে। মেহের কি পারবে না সবাইকে নিয়ে একটা সুখের সংসার সাজাতে? অনেকগুলো দিন কেটে গেছে। আরবাজ আর মেহের এখন তাদের আগের বাড়িতেই থাকে। মেহেরের সাথে শেহনাজ পারভিনের সম্পর্কটা এখন এত সুন্দর হয়েছে যে মাঝে মধ্যে মেহেরের বেশ গর্ব হয়, আর বারংবার আল্লাহ তাআলার কাছে সে শুকরিয়া করে এই ভেবে যে তার শাশুড়ির পরিবর্তনের জন্য তার ভালো কিছু এনেছে। সে তো জানতই কষ্টের পরে সুখ, তাই তো আজ সে শেহনাজ পারভিনের এত ভালোবাসা পাচ্ছে। প্রথম দিকে আরবাজ কথা না বললেও ধীরে ধীরে মেহেরের অনুরোধে সে সবটা মানিয়ে নেয়। আজ বাড়িতে বেশ তোড়জোড় চলছে। মীরাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই জন্য এটা ওটা রান্না হচ্ছে। শেহনাজ পারভিন স্পেশালি মেহেরকে দায়িত্ব দিয়ে বলেছেন, তোমার রান্না বেশ ভালো, তুমি আজ রান্না করবে। ছেলেটা খুব ভালো, মীরাকে ভালো রাখবে। আমি চাই না সম্বন্ধটা হাতছাড়া হোক। তাই তো মেহের সকাল থেকে রান্নাঘরে বেশ ব্যস্ত সময় পার করছে। আর বেচারা আরবাজ ৩-৪ বার ডেকে এসেও কিছুতেই মেহেরকে পাচ্ছে না। মূলত সে জানে না যে মেহেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার ধারণা মেহের তার থেকে দূরে দূরে থাকতে এসব করছে। এবার শেষবারের মতো আরবাজ ঘর থেকে বের হয়ে ধূপধাপ আওয়াজ এসে সোফায় বসে পড়ল। তার বাবা পত্রিকা পড়তে ব্যস্ত, আর শেহনাজ পারভিন টেবিলে বসে কাটাকুটি করছেন। আরবাজ রান্নাঘরের দিকে কোনা চোখে তাকে বলতে লাগলো, আজ কি কফি পাবো না আমি? শেহনাজ পারভিন ছেলের কথা শুনে বলতে লাগলেন, এটা তোর কোন বেলার কফি? 12টার সময়? আমার মন চাচ্ছে খেতে। তাহলে একটু করে নিয়ে খে না বাবা, দেখছিস তো আজ কত কাজ। আরবাজ ভুরু কুঁচকে বলল, সে মহারানী কই মা? শাহিন খান বলতে লাগলেন, তোর মতো তো বসে নেই, অপদার্থ একটা। বাবা, তুমি আমায় অপদার্থ বললে? তোমার কথায় আজ আমি অফিস ছুটি নিয়েছি। নিতে তো হবেই, তোর বোনের বিয়ে, তোকে থাকতে হবে না? আরবাজ আর কিছু বলল না, চুপচাপ বসে রইল। অপেক্ষা করতে লাগলো মেহেরের বের হওয়ার, কিন্তু মেহের বের হচ্ছে না। শেহনাজ পারভিন ফল কাটছিলেন, তাই করতে করতে বললেন, গিয়ে রান্নাঘরে বানিয়ে নে। আরবাজ উঠে দাঁড়ালো, তারপর হাত বাড়ালো রান্নাঘরে। মেহের দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়ছিল। আচমকা পেটে তীক্ষ্ণ স্পর্শ অনুভব করতে মেহের আঁতকে উঠে চেঁচিয়ে বলল, আউস! আরবাজ তৎক্ষণাৎ মেহেরের মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, আমি আস্তে আস্তে। মেহেরের ভুরু কুঁচকে গেল। আরবাজের বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর বলল, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আর আমার পেটে চিমটি দিলেন কেন? তুমি সকাল থেকে এখানে কি করছো? কাজ করছি দেখছেন না? আজ মীরাকে দেখতে আসবে, অনেক কাজ আমার। যান তো যান, বিরক্ত করবেন না। আরবাজ অবাক হয়ে বলল, আমি তোমায় বিরক্ত করছি? তুমি তো সকাল থেকে আমায় দেখা দিলে না। ঢং করবেন না তো, অনেক কাজ আছে, যান। বলে মেহের আবার খুন্তি নাড়তে ব্যস্ত হয়ে গেল। আরবাজের বেশ রাগ হলো, মেহের কেন তাকে পাত্তা দিচ্ছে না। আরবাজে মেহেরের কোমরে হাত দিয়ে মেহেরকে টেনে নিজের দিকে ঘুরিয়ে বলল, সুন্দর করে আমার কফি বানিয়ে আমার ঘরে চলে আসবেন, অপেক্ষা করছি। মেহের কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আরবাজ তার সুযোগ দিল না। মুখে হাত দিয়ে চেপে ধরে বলল, এক্ষুনি আসবে, রাইট নাও। বলি সে চলে গেল। অগত্যা মেহেরকে আরবাজের কথা মতো কাজ করতে হলো। কফি হাতে মেহের প্রবেশ করলো আরবাজের ঘরে। আরবাজ তখন বসে বসে ফোন দেখছিল। মেহেরকে আসতে দেখে বলতে লাগলো,
দরজাটা লাগিয়ে দিও। মেহের ভুরু উঁচিয়ে বলল, দরজা লাগাতে হবে কেন? এই যে আপনার কফি, আমি গেলাম। বলে মেহের চলে যাচ্ছিল। আরবাজ তাড়াতাড়ি করে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গেল। মেহের ভুরু কুঁচকে তাকালো আরবাজের দিকে, তারপর বলল, কি হলো সরুন? আরবাজ দরজা লাগিয়ে দিল। মেহের কড়া চোখে তাকিয়ে বলল, দেখুন আরবাজ, একদম ফাজলামো করবেন না আমার সাথে, সরুন না। আরবাজ মেহেরের দিকে এগিয়ে আসতে আসতে বলল, ফাজলামো আমি না, তুমি করছো। মেহের পিছাতে পিছাতে বলল, আমি ফাজলামো কখন করলাম? আরবাজ মেহেরকে কাছে টেনে নিয়ে এনে বলল, এই যে তোমায় আমি সকাল থেকে খুঁজে মরছি, সেই খেয়াল কি তোমার আছে? মেহের আরবাজের বুকে হাত রেখে ধীর গলায় বলল, আমি তো আপনাকে বলিনি আমি খুঁজতে। আরবাজ, এত কথা বলো না তো, চুপ করে দাঁড়িয়ে থাকো। মেহের চুপচাপ দাঁড়িয়ে আছে আর আরবাজ মেহেরকে দেখতে ব্যস্ত। মেহের বিরক্ত হয়ে বলল, হয়েছে আপনার ফাজলামো, প্লিজ এবার ছাড়ুন আমাকে। আরবাজ বাঁকা হাসলো। মেহের চোখ ছোট ছোট করে তাকালো আরবাজের দিকে। আরবাজের মতিগতি ভালো ঠেকছে না। মেহের বলতে লাগলো, দেখুন আমার কিন্তু কাজ। কথাটা শেষ হওয়ার আগে মেহের নিজের অধর জোড়ায় ভেজা স্পর্শ অনুভব করলো। মেহের যথাসম্ভব নিজের হাত ধারা আরবাজকে আঘাত করার মাধ্যমে আলাদা করার চেষ্টা করলো, কিন্তু আরবাজ নাছরবান্দা। সে তার হাত মেহেরের কোমর থেকে সরিয়ে দুই হাত চেপে ধরল এবং মেহেরের হাত জোড়া আটকে গেল। মেহেরের মন চাচ্ছে এই মুহূর্তে আরবাজকে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলতে, কিন্তু এই লোকটা তাকে সবসময় যন্ত্রণা দেয়। সে আগে মেহের এক ভয়াবহ কাজ করে বসল। আরবাজের নরম ওষ্ঠে কামড় বসিয়ে দিল। আরবাজ মেহেরকে ছেড়ে ঠোঁটে হাত দিয়ে চোখ ছোট ছোট করে বলল, এটা কি হলো? মেহের বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, যা হওয়ার ছিল তাই হলো। এটা কিন্তু একদম ঠিক হলো না। দেখি সরুন এবার, আমায় যেতে দিন। বলে মেহের যেতে নিলে আরবাজ মেহেরকে আবারও আটকে দিয়ে বলল, এত সহজে তো তোমায় আমি মুক্তি দিচ্ছি না, তোমার শাস্তি গ্রহণ করতে হবে। আইসে রে, আপনি সরবেন কিনা? আরবাজ কিছু বলার আগে দরজার ওপাশ থেকে আওয়াজ এলো, মেহের ভাবি, আমি শাড়ি পরতে পারছি না, তাড়াতাড়ি এসো। মেহের আওয়াজ দিল, আসছি। কিন্তু আরবাজের জন্য সে মোটেও যেতে পারছে না। আরবাজ তাকে আটকে রেখেছে। এদিকে এত বড় হয়েও আরবাজের এ ধরনের বাচ্চামো মেহেরের মোটেই সহ্য হচ্ছে না। আরবাজ তখনও মেহেরকে চেপে ধরে দাঁড়িয়ে আছে। সেদিনই আরবাজের বন্ধু রাদিফের সাথে বিয়ে ঠিক হয়ে গেল মীরার। মীরা নিজের মন থেকে সম্মতি জানালে বিয়ের তারিখও ঠিক হয়ে গেল। রাদিফের বড় বোন স্নেহা আরবাজকে বেশ পছন্দ করেন, একদম ছোট ভাইয়ের মতো মনে করেন। তিনি পেশায় একজন ডাক্তার। এজন্যই সেদিন মেহেরের সাথে কথা বলার সময় বাচ্চার কথা উঠলে মেহেরের কান্না দেখে উনি বলেছিলেন যে যেন ওনার চেম্বারে নিয়ে যায় আরবাজ মেহেরকে। আরবাজের ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে বাধ্য হয়। আরবাজ চাচ্ছিল না মেহের মন খারাপ করুক এসব নিয়ে, তাই যেতে চাইছিল না। আরবাজ একদিন সোফায় আতশোয়া হয়ে শুয়ে কাজ করছিল, ঠিক তখনই মেহেরের আগমন হয়। সে এসে আরবাজের পায়ের কাছে বসতে গিয়ে বলতে লাগলো, আমার মন খারাপ। আরবাজ ল্যাপটপে নজর রেখে বলল, কি মন খারাপ শুনি, আবার কি হলো? মেহের নিচের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমার কোনো কথাই শোনেন না। কোনটা শুনি না মেহের? সবই তো শুনছি, বলো তুমি। আপনি এখনো ল্যাপটপে ডুবে আছেন। বলে মেহের মুড অফ করে অন্যদিকে তাকিয়ে রইল। আরবাজ ল্যাপটপটা সাইডে রেখে সোজা হয়ে বসলো। সোফায় মেহেরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বলো শুনি কি নিয়ে রাগ? আপনি কি শুনবেন না আমার কথা? বলে দেখো। বলেছিলাম যে সেদিন যে স্নেহা আপু বলেছিল। আরবাজ মেহেরকে ছেড়ে দিল, গম্ভীর গলায় বলল, আমরা যাচ্ছি না। দেখলেন তো, না করে দিলেন। আপনি শোনেন আমার কথা। বলেই মেহের কাঁদতে বসলো। আরবাজ থতমত খেয়ে গেল। আবারও মেহেরকে পিছন থেকে জড়িয়ে বলতে লাগলো, দেখো মেহের, তুমি সেখানে যাবে, তারপর আবারও এসব শুনবে, তারপর আবারও কাঁদবে। আমার চাই না বাচ্চা, তুমি হলেই চলবে আমার। কিন্তু আমার তো চাই। তার মানে তোমার আমাকে চাই না, তাই তো? সে কথা কখন বললাম আমি? আপনি ইচ্ছে করে কথা ঘোরাচ্ছেন। চলুন না যাই। কেন জেদ করছো মেহের? এরপর তুমি কাঁদবে, তোমার কান্না আমার ভালো লাগবে না। কাঁদবো না আমি, সত্যি। আমি যাচ্ছি না। মেহের এক প্রকার জোর করে আরবাজকে নিয়ে যায়। বেশ কিছু টেস্ট করিয়ে স্নেহার সামনে এসে বসলো আরবাজ আর মেহের। স্নেহার রিপোর্টগুলো চেক করতে করতে বলল, আচ্ছা মেহের, তুমি যে মা হতে পারবে না এই কথাটা তুমি কে বলেছিল? মেহের এক নজর আরবাজের দিকে তাকালো। আরবাজ অন্যদিকে তাকিয়ে আছে। তার ভাবটা এমন যে অনেক না করেছে আসতে, এখন ফ্যাস ফ্যাস করে কাঁদলে আমার কিছু করার নেই। মেহের দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনাকে তো বললামই আপু,
আমার বিয়ের দিন হঠাৎ এই যে রিপোর্টটা এনে বলেছিল যে এখানে নাকি দেয়া আমি মা হতে পারবো না। স্নেহা আসলো, তারপর বলতে লাগলো, মা হতে পারবে না কেন? অবশ্যই হতে পারবে। এসব হাতুড়ে ডাক্তারের কাছে গেলে তো উল্টাপাল্টা রিপোর্ট দিবেই। মেহের অবাক হয়ে গেল, খুশিতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আরবাজ একবার মেহেরের দিকে তাকালো, তারপর স্নেহার দিকে তাকিয়ে বলল, সত্যি মা হতে পারবে? হ্যাঁ পারবে, তবে ওর চিকিৎসা করতে হবে। চিকিৎসা? হ্যাঁ, ওর অ্যান্ডোমেট্রিওসিস হয়েছে, তবে সেটা মাঝারি। চিকিৎসা করলে সফলতা আসা সম্ভব, তবে খুব দ্রুত করতে হবে, না হলে বেড়ে গেলে পরে বাচ্চা নেওয়া ডিফিকাল্ট। মেহেরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আরবাজ কি বলবে বুঝতে পারছে না। সে শুধু স্নেহার কথার সাথে কথা বলে কবে কি করতে হবে তাই জানতে চাইছে। মেহের মনে মনে শুধু ভাবছে, এতদিনে আমার বন্ধা নামটা ঘুষল। মেহেরের এখনও চিকিৎসা চলছে, তবে স্নেহা বলেছে মেহের চাইলেই কনসিভ করতে পারবে। শেহনাজ পারভিনও বেশ খুশি। উনি বেশ গিল্টি ফিল করছেন, এটা ভেবে যে একটা তুচ্ছ কারণে তিনি মেহেরের সাথে ঠিক কিরূপ আচরণ করেছেন। তা এখন মেহেরের যত্ন নিয়ে সেটা পুষিয়ে নিচ্ছেন। যা হোক, আজ মীরার মেহেন্দির অনুষ্ঠান, সেই উপলক্ষে মেহের ড্রেসিং টেবিলের সামনে বসে সাজতে ব্যস্ত। আরবাজ বেশ রেগে আছে মেহেরের অনিয়ম নিয়ে। সে ড্রেসিং টেবিলের সামনে থেকে ঘড়ি নিতে নিতে বলল, বেশ সাজুগুজু হচ্ছে। মেহের লিপস্টিক লাগানো শেষ করে বলল, একমাত্র ননদের বিয়ে, সাজবো না আমি? আরবাজ ঘড়ি পড়তে পড়তে ড্রেসিং টেবিলের আয়না দিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলল, আর তুমি যে অনিয়ম করছো তার বেলায়? কোথায় অনিয়ম করলাম আমি বলো তো? আরবাজ রাগী চোখে তাকালো মেহেরের দিকে, তারপর বলল, করছো না? সকালের ওষুধ দুপুরে, দুপুরেরটা বিকালে। আরে বাড়ি ভর্তি মানুষ, এত কি খেয়াল থাকে বলো তো? বলতে বলতে মেহের উঠে দাঁড়ালো। আরবাজ মেহেরকে ভালো করে পরখ করে বলল, তোমাকে দেখে তো দুর্বল লাগছে। মেহের হাসার চেষ্টা করে বলল, একদমই না, দেখো আমি তো ঠিক আছি। আরবাজ মেহেরের কপালে হাত দিয়ে চেক করলো, জ্বর নেই, তবে মেহেরের চোখ বলছে যে সে দুর্বল। আরবাজ এমত অবস্থায় মেহেরকে ছাড়তে চাইল না, বলে উঠল, তুমি এখন যেও না, আরও পরে যাও। আরে এক্ষুনি যেতে হবে, মেহমান কত বাসায়। বলতে বলতে মেহের পা বাড়ালো ঘরের দরজার দিকে। আরবাজ মেহেরকে সেও আটকাতে পারল না। মেহের দরজা ডিঙিয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে চলে গেল মীরার ঘরে। সেখানে সবাই বসে বসে মীরাকে মেহেদি দিচ্ছে, আর শেহনাজ পারভিন বসে বসে অন্যান্য মহিলাদের সাথে গল্প করছেন। মেহের যেতে উনি মেহেরকে ডেকে নিয়ে নিজের সাথে বসিয়ে দিয়ে বললেন, এই যে হলো আমার বউ, আর এই যে সব রান্না খেলে সব ওই তো করলো। মেহের হালকা হাসলো। আসলেই তো তার বেশি দুর্বল লাগছে, কিন্তু এই কথা আরবাজকে জানালে আরবাজ তার উপর রেগে যাবে। সে আন্টিগুলো মেহেরের অনেক প্রশংসা করছে, তবে একজন বলতে লাগলো, বিয়ের এত মাস হয়ে গেল, এখনো বাচ্চা নাও না কেন? নাকি পড়াশোনা করো? মেয়ের কিছু না বলে বিরক্তি প্রকাশ করলো। শেহনাজ পারভিন বলতে লাগলো, বাচ্চা নেওয়ার সময় হলে ঠিকই নেবে, আগে ওদেরও তো কিছু সময় একসাথে কাটানো উচিত, এরপর না হয় বাচ্চা। যাই বলো না কেন ভাবি, তোমার বৌমার যদি পড়াশোনা শেষ হয়ে থাকে তাহলে তো বয়স অনেক, আর মেয়েদের বেশি বয়স হয়ে গেলে বাচ্চা হতে তো সমস্যা হবেই। কিছু আন্টিরা মত জানালো। মেহের কিছু বলতে যাচ্ছিল, তার আগেই শেহনাজ পারভিন বলে উঠল, দেখো ভাবি, এটা আমার পরিবারের বিষয়, ওর বয়স কম নাকি বেশি সেটা জেনে তো তোমার কোনো লাভ নেই, তাই না? তুমি যেসে ঝগড়া করছো নাকি আরবাজের মা? মেহের দুজনকে থামিয়ে বলল, আন্টি আপনি কেনই বা খোঁচা দিচ্ছেন, আর কেনই বা ঝগড়াঝাটি করছেন? এটা একটা বিয়ে বাড়ি। আমি ঝগড়া কেন করব? সত্যি কথা বললেই বুঝছি সবারই গায়ে লাগে। হঠাৎ আরবাজ এসে সেখানে উপস্থিত হলো আর বলতে লাগলো, আমার বউয়ের না হয় বয়সটা বেশি হয়ে গেছে, আপনাদের তো বয়স কম, তাই তো এই বয়সে একটা বেবি নিতে পারেন আন্টি। এবার একদম মুখটা বন্ধ হয়ে গেল সেই মহিলাটার, আর বাকি সবাই হো হো করে হাসতে লাগলো। মেহের মুখ চেপে হাসছে। শেহনাজ পারভিন বিষয়টাকে সামলে নিয়ে বললেন, আচ্ছা অনেক হয়েছে, চলো তোমরা বরং আমায় একটু কাজে সাহায্য করবে, বাচ্চারা এখানে মজা করুক। বলে বের হয়ে গেল সবাই। মেহের উঠে গিয়ে মীরার পাশে বসলো। আরবাজ মেহেরের সাইডে বসতে বসতে বলল, তোমার কি মন খারাপ? না। মীরা কথাটা শুনে বলল, আরে ভাবির মন খারাপ, তোমরা ভাবিকে মেহেদি দিচ্ছ না কেন? এক্ষুনি দাও বলছি। মেহের হালকা হেসে বলল, না না আমি দেব না। আরবাজ অবাক হয়ে বলল, দিবে না মানে? দিবে না কেন? মীরাও বলতে লাগলো, আরে দিবে না কেন ভাবি, বললেই হলো। আমি দেব না মীরা, জোর করিও না। বলে মেহের চুপ করে বসে রইল। আরবাজ বলতে লাগলো, আচ্ছা তুই দিয়ে দে আগে।
মীরা বান্ধবীদের সাথে গল্প করতে ব্যস্ত হয়ে গেল। আরবাজ মেহেরকে কড়া চোখে তাকিয়ে দেখছে। সে চাইছে মেহের ঘরে গিয়ে রেস্ট করুক। ঔষধের পাওয়ারে হয়তো তার শরীর এমন দুর্বল। মেহের আরবাজের নজর থেকে বাঁচতে একজন মেহেদি আর্টিস্টকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপনাদের মেহেদি ভালো তো? জি ম্যাম, একদম প্রাকৃতিকভাবে তৈরি, অর্গানিক। দেখছেন না কেমন সুগন্ধ বের হচ্ছে? আপনি চাইলে শুকেও দেখতে পারেন। বলে একটা মেহেদি মেহের দিকে এগিয়ে দিল। মেহের নিল না, তার এই গন্ধ সহ্য হচ্ছে না, তাই উঠে ঘরে চলে গেল। ঘরে গিয়ে বিছানায় বসলো। বেশ মিনিট পর আরবাজ এসে উপস্থিত হলো, হাতে ডিম আর দুধের গ্লাস নিয়ে। মেহেরের দিকে এগিয়ে এসে বলল, শরীর দুর্বল লাগছে তো? হুম। না, ওই ডিমটা আর দুধটা খেয়ে ওষুধগুলো খেয়ে শুয়ে পড়ো। মাকে বলে এসেছি, মা বলেছে তোমার রেস্ট করতে। মেহের একবার তাকালো সিদ্ধ ডিম আর দুধের দিকে, দেখি কেমন যেন বমি পেয়ে গেল। আরবাজ ডিম এগিয়ে দিয়ে বলল, আগে বরং এটা খাও, খাইয়ে দিতে হবে। বলতে বলতে মেহেরের পাশে বসে ডিমটা মুখের সামনে ধরতে মেহের মুখ চেপে ধরে বলল, এটা সরাব প্লিজ, আমার বমি আসছে। বমি আসছে মানে? হ্যাঁ, আমার ভীষণ বমি পাচ্ছে। নাটক করিও না মেহের, খেতে হবে, নাও খেয়ে খাও বলছি। বলে আর একটু সামনে ধরতে মেহেরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আরবাজের গায়ের মধ্যেই বমি করে দিল। তারপর দুর্বল হয়ে বালিশে হেলান দিল। আরবাজের সেদিকে খেয়াল নেই। সে মেহেরের এই অবস্থা দেখে বলতে লাগলো, কি হয়েছে তোমার মেহের, ডাক্তার ডাকবো? আমি বলেছিলাম এসব চিকিৎসার দরকার নেই। কি হতো বাচ্চা না থাকলে? এর চিকিৎসা করতে গিয়ে এখন এই অবস্থা। তো তুমি রাগ করছো কেন? তোমার তো শার্ট। দুর্বল গলায় বলল মেহের। আরবাজ স্নেহাকে কল করতে করতে বলল, রাখো তোমার শার্ট। তুমি এখন আমায় কতটা চিন্তায় দেখছো, আইডিয়া আছে? মা, ও মা! আরবাজের ডাকে বাড়ির সবাই এসে উপস্থিত হলো। আরবাজের তার শার্টের কথা মনে পড়তেই তৎক্ষণাৎ গিয়ে শার্টটা পাল্টে ফেললো। মেহেরকে শুয়ে দিয়েছে বিছানায়। শেহনাজ পারভিন এসে ব্যস্ত হয়ে বলতে লাগলো, কি হয়েছে ওর? আরবাজ, কি হয়েছে? বমি করছে মা। শেহনাজ পারভিন কিছু বলতে গিয়েও থেমে গেলেন, চুপচাপ ভাবলেন, কয়েকদিন ধরেই তো দেখছি মেয়েটার এই অবস্থা। আরবাজকে তো বলতে নিষেধ করে। এসব লক্ষণ তো। কিছু সময় পরই স্নেহা এসে পড়ল বাড়িতে। সেও বেশ ব্যস্ত ছিল। ওই বাড়িতে কত কাজের প্রেশার। স্নেহা ভালো করে দেখলো মেহেরকে। আরবাজ চিন্তিত গলায় বলল, নিশ্চয়ই ওষুধের পাওয়ারে এসব হয়েছে, তাই না? আমি বলেছিলাম এসব করতে হবে না, লাগবে না আমার বাচ্চা। আমার মেহের যেমন তেমনই লাগবে আমার। শেহনাজ পারভিন কিছুটা বুঝতে পারলেন, তাই তো বলতে লাগলেন, চুপ কর, একটু দেখতে দে স্নেহাকে কি বলে শোনাগে। সে আন্টিগুলো রুমের এক কোণে দাঁড়িয়ে কানাঘষা করছে। বয়স বেশি বলেছিলাম তো। রুগ্ন বউ ঘরে তুলেছে। আরবাজের কপালটাই খারাপ হইল গো। স্নেহার কানে গেল কথাগুলো। সে হাসি মুখে বলতে লাগলো, আন্টিরা মিষ্টি খাওয়ান। আপনাদের আরবাজকে নিয়ে এত চিন্তা, সে আরবাজ তো বাবা হতে চলল। আরবাজ থমকে গেল। খুশিতে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। শেহনাজ পারভিন বলতে লাগলেন, আমি এটাই সন্দেহ করছিলাম, এখন শিওর হলাম। বলতে বলতে গিয়ে মেহেরের পাশে বসে মেহেরের কপালে চুমু দিলেন। মেহের এখন স্তব্ধ হয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তার এতদিনের সব দুঃখ ঘুচল। এতদিন সে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চেয়েছিল তা পেয়েছে। সে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে। আরবাজ সবার সামনে মেহেরের হাত ধরে বলে উঠল, তুমি আমায় আজ দুনিয়ার সবচেয়ে বড় খুশি দিলে মেহের। এরপর দেখতে দেখতে পেরিয়ে গেল 5টি বসন্ত। এই 5 বছরে অনেকগুলো পাল্টেছে। সেই নরম স্বভাবের মেহের এখন অনেকটাই পাল্টেছে। পুরো বাড়ির দায়িত্ব নিতে শিখেছে। শাহিন আর শেহনাজ পারভিন এখন অনেকটাই চিন্তামুক্ত। আজ যে সকাল সকাল ঘুম থেকে উঠে মেহের পাশে আরবাজ আর তার ছোট্ট আরবাজ অর্থাৎ মেহেরাজকে পেল না, ভীষণ অবাক হলো সে। সকাল সকাল বাপ বেটা গেল কই? মেহের চুল বাঁধতে বাঁধতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রুমের বাইরে যেতেই দেখলো রান্নাঘর থেকে বেশ আওয়াজ আসছে। মেহের এগিয়ে গিয়ে দেখতে পেল আরবাজ আর মেহেরাজ কি যেন করছে। দুজনের শরীরে আটা মেখে বিশ্রী অবস্থা। মেহের গিয়ে চোখ বড় বড় করে বলতে লাগলো, কি হচ্ছেটা কি এখানে? মেহেরাজ চট জ্বলতে আরবাজের পিছনে লুকে বলতে লাগলো, বাবা, আম্মু এসে গেছে, এখন আমাদের কি হবে? আরবাজ চোরের ন্যায় মুখ করে বলতে লাগলো, তুমি এত তাড়াতাড়ি উঠছো কেন? তোমরা এত সকালে এখানে কি করছো? আমার সারা মাসের আটা তোমরা একদিন এরকম নষ্ট করছো কেন? গুড্ডু, তুমি তো সকালে ওঠো না বাবা। গুড্ডুকে আমি তুলেছি। তুমি একটু গিয়ে টেবিলে বসো না, আমরা আসছি। একদমই না। তোমরা আমার রান্নাঘরের 12টা বাজাচ্ছ। মা, ও মা! মেহেরের চেঁচানো শুনে সবাই উপস্থিত হলো। শেহনাজ পারভিন, আরবাজ আর মেহেরাজের এই অবস্থা দেখে বলতে লাগলেন, তোরা যে কি করিস? আরবাজ বলতে লাগলো, মা আরেকটু বাকি মা, প্লিজ ওকে নিয়ে যাও।
মেহরাজও বলতে লাগলো, আম্মুকে নিয়ে যাও দাদু, আম্মু আমাদের সারপ্রাইজ নষ্ট করে দিচ্ছে। কিসের সালথুক্কু সারপ্রাইজ? আরবাজ মেহরাজের মুখ চেপে ধরে বলল, না তো, কোনো সারপ্রাইজ না, তুমি যাও তো। মেহের কিছুতেই যেতে রাজি নয়। শেহনাজ পারভিন আরবাজ আর মেহরাজের উদ্দেশ্যে বুঝতে পেরে মেহেরকে নিয়ে চলে গেল। মেহের টেবিলে বসে বকছে আরবাজকে। শেহনাজ পারভিন বলতে লাগলেন, দেখ, তোর বাবাকে তো ডেকে দিতে বলেছিস সকালে, আমি আসছি এখনই, তুই ওদের আর বকিস না। বলে চলে গেলেন। মেহের নিজে নিজে বকাবকি করছে, নিজে তো একটা বাজে লোক, আমার ছেলেটাকে এমন বানাচ্ছে, রান্নাঘরটা ভাষ্য করে দিল। এমন সময় আরবাজ এসে পিছন থেকে মেহের চোখ কাপড় দিয়ে ফেললো আর মেহেরাজকে ইশারা করলো টেবিলে কেকটা রাখতে। মেহের বলতে লাগলো, আমার চোখ ছাড়ো কিন্তু গুড্ডু, আমি কিন্তু বকবো। আরবাজ মেহেরের কানের কাছে মুখ নিয়ে বলল, দাঁড়াও, একটু সবুর করো। কিছুক্ষণ মেহের বকবক করলো, ততক্ষণে আরবাজ আর মেহেরাজ মিলে পুরো টেবিল সাজিয়ে ফেললো। আরবাজ মেহেরের চোখ খুলতে মেহের অবাক হয়ে বলল, এসব কি? আরবাজ হেসে বলল, হ্যাপি বার্থডে। মেহেরাজও মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হ্যাপি বার্থডে আম্মু। মেহের অবাক তো হলো, সাথে দুজনের বাচ্চামো দেখে খুশি হলো আর বলতে লাগলো, এত সকাল সকাল উঠে দুজন এত কষ্ট করলে, কি দরকার ছিল এসবের? নাস্তাও বানিয়েছো তোমরা, রোজ তো তুমি বানাও, আজ না হয় আমরা বানালাম। মেহেরাজ বাবার সাথে হাই ফাইভ করলো, তারপর মায়ের গালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ আম্মু। আরবাজও শয়তানি হেসে মেহেরের আরেক পাশের গালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ বড়। মেহের রাগির চোখে তাকালো আরবাজের দিকে। মেহেরাজ খিলখিল করে হাসতে লাগলো। আরবাজ হেসে বলল, রাগ করো না। মেহের রাগটা আরবাজে রাখতে পারল না। আরবাজের মুখ দেখে মেহেরাজকে শক্ত করে জড়িয়ে ধরলো আর আরবাজও মেহেরকে জড়িয়ে নিল নিজের সাথে। সময়টা এখানে থেমে যাক। ভালো থাকুক দুজনের সুন্দর পরিবার, ভালো থাকুক প্রতিটা ভালোবাসার জোড়া। আরবাজ মেহেরাজের প্রথম ভালোবাসার সুর, আর মেহেরেরও তাই। আর তাদের প্রথম ভালোবাসার ফল মেহেরাজ। বেঁচে থাকুক প্রতিটি মানুষের ভালোবাসা, একদম আরবাজ আর মেহেরের ভালোবাসার মতো। সমাপ্ত। গল্পটা আপনাদের কাছ থেকে কেমন লেগেছে প্লিজ 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 কমেন্টে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।